আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শিবলু রাজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ছাদে ইলেকট্রিক পাইপ স্থাপন করবেন সঠিক নিয়মে এবং সহজ পদ্ধতিতে। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা একটি ছাদে ইলেকট্রিক পাইপ স্থাপন করবেন। সো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি বিল্ডিংয়ের ছাদে ইলেকট্রিক পাইপ স্থাপন করেছি। এটি হচ্ছে 3 রুমের একটি 3 রুম এবং 2টি বারান্দা সহ একটি বিল্ডিংয়ের ইলেকট্রিক পাইপ স্থাপনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে যে আমরা ইলেকট্রিক পাইপ স্থাপন করেছি সেটা কিভাবে করেছি এবং কোন কোন বিষয়গুলো মাথায় রেখে আপনারা ইলেকট্রিক পাইপ স্থাপন করবেন সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত অবশ্যই আপনাদেরকে আজকে বলার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি জয়েন্ট বক্স অথবা সার্কুলার বক্স আমরা বলে থাকি। এটা কখন ব্যবহার হয়, যখন আমরা এখানে দেখতে পাচ্ছেন চার প্রান্ত থেকে পাইপ এসে এখানে জয়েন্ট হয়েছে, তো সেই কারণে এটা এখানে ব্যবহার করা। তো অনেকেই আছে যে ছাদে ফ্যান বক্স দিয়ে থাকেন, আবার অনেকে আছেন ফ্যান রড দিয়ে, এরকম রড দিয়ে ফ্যান হুক বানিয়ে ব্যবহার করে থাকেন বা দিয়ে থাকেন। তো এটা কখন প্রয়োজন হয় বা কখন আপনি ফ্যান বক্স ইউজ করবেন এবং কখন আপনি ফ্যান হুক ইউজ করবেন সেই বিষয়ে আপনাদেরকে এখন বলবো। সেটা হচ্ছে আপনার ছাদ কতটুকু ঢালাই হবে, কয় ইঞ্চি ঢালাই হবে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনি ফ্যান বক্স দিবেন না ফ্যান হুক দিবেন। যদি আপনার ছাদের ঢালাইয়ের পুরুত্ব 5.5 থেকে 6 ইঞ্চি ঢালাই হয় সেক্ষেত্রে আপনি ফ্যান বক্স ইউজ করতে পারবেন। যদি এর কম ঢালাই হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যান বক্স ইউজ করাটা ঠিক হবে না। তো এটা হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা রুম থেকে আলাদা করে পাওয়ার লাইন, এই যে এইচডিবি বক্স বা সিসি বক্স যেটাই বলি না কেন, এটার মধ্যে কিন্তু আমরা আলাদা করে লাইন টানার চেষ্টা করছি এবং এটাই কিন্তু সঠিক নিয়ম। তো যারা অনেকে কাজ করেন, এক একজনের কাজের ধরন এক এক রকম, তবে আমি সবসময় বলবো যারা কাজ করেন বা যারা বিল্ডিংয়ের কাজ করাবেন বা যারা বিল্ডিং করতেছেন, তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল করে করাবেন এবং করবেন। প্রত্যেকটা রুম থেকে আলাদা করে এইচডিপি বক্সে পাওয়ার লাইন আনতে হবে, এটা হচ্ছে সঠিক নিয়ম। দ্বিতীয়ত হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটি রুমে 4 প্রান্তে কিন্তু আমরা লাইটের পয়েন্ট রেখেছি। অনেকে আছেন যে 2 পাশে লাইটের পয়েন্ট রাখেন, 3 পাশে রাখেন, তো এটা কিন্তু ভুল। কেন ভুল? কারণ হচ্ছে আপনি যদি ধরেন আমি এই পাশে 2টা লাইটের পয়েন্ট রেখেছি, যদি আপনি এই পাশে এবং এই পাশে 2টা লাইটের পয়েন্ট রাখেন সেক্ষেত্রে দেখা গেছে যে যদি আপনি এই পাশে একটা আলমারি অথবা সুকেস যেটাই রাখেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার রুমে আলোটা সঠিকভাবে পাবে না। এই লাইটটা আপনার কোনো কাজে আসবে না, আপনার রুমে আলো আসবে না। একটা লাইট দিয়ে কিন্তু আপনার কখনো ভরসা থাকবে না আপনার, কারণ হচ্ছে একটা লাইট আপনার এসিডিসি লাগাইতে পারেন অথবা ডিম লাইট লাগাতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা লাইট দিয়ে হচ্ছে না। তো সেই জন্য অবশ্যই আপনারা চারপাশে কিন্তু বিল্ডিংয়ের প্রত্যেকটা রুমের চারপাশে চেষ্টা করবেন এবং আপনারা এটা হচ্ছে সঠিক যে আপনার চারপাশে কিন্তু আপনাকে অবশ্যই পয়েন্ট রাখতে হবে, লাইটের পয়েন্ট রাখতে হবে। আবার অনেক সময় দেখা গেছে যে আমরা যদি 3 পাশে বা 2 পাশে লাইটের পয়েন্ট রাখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা পাইপ যদি ভেঙে যায় বা ফেটে যায় সেক্ষেত্রে কিন্তু সিমেন্টের যে ডালাই এটা ঢুকে কিন্তু এই পয়েন্টটা বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আপনি এই পয়েন্টটা খুঁজতে অনেক সময় হবে বা আপনার ছাদ ফুটা করতে হবে। সেজন্য আপনারা চেষ্টা করবেন চারপাশে পয়েন্ট রাখার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটা রুম। সো আমরা প্রত্যেকটা রুমেই কিন্তু চারপাশে পয়েন্ট রাখার চেষ্টা করেছি। তো এইভাবেই আপনারা
প্রত্যেকটা রুমের চারপাশে পয়েন্ট রাখার চেষ্টা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা, এটা হচ্ছে লং বেন, ঠিক আছে, আর এটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে শর্ট বেন ইউজ করেছি। কোথায় শর্ট বেন ইউজ করবেন এবং কোথায় লং বেন ইউজ করবেন সেটাও এখন আপনাদেরকে বলে দিব। এখানে দেখতে পাচ্ছেন যেহেতু এখানে কিন্তু ওয়াল নেই, গাঁথনি নেই, ওয়ালের গাঁথনি নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই পয়েন্টটা কিন্তু সরাসরি ছাদে দিতে হয়েছে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু লং বেন পড়বে না, এখানে লং বেন পড়বে না, এটা এই সামনের যে উপরের এই অংশটা উঁচা হয়ে থাকবে, সেক্ষেত্রে কিন্তু এটা ভালোভাবে ফিটিংস হবে না। তো সেই জন্যে এখানে আমরা শর্ট বেন ইউজ করেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা এসডিবির যে পয়েন্টের যে লাইনগুলো, এগুলো কিন্তু সবগুলো লং বেন। কারণ হচ্ছে এই যে ওয়ালটা ভেঙে তারপর কিন্তু আমরা এই বেনগুলো দিয়েছি এখানে। তো সেই জন্য এখানে আমরা লং বেন ইউজ করেছি। সো বন্ধুরা, আরও অনেকগুলো বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন, মাথায় রেখে সম্পূর্ণ, অ্যাকচুয়ালি আমরা কনসিল ওয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু ছাদে ইলেকট্রিক পাইপ স্থাপন করার অনেকটা ভূমিকা পালন করে। যদি আমরা কোনো প্রকার ভুল করে থাকি সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই কষ্ট পোহাতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা যে সার্কুলার বক্সটাই এখানে লাগিয়েছি দেখতে পাচ্ছেন, নিচে কিন্তু কার্ড পেপার দিয়েছি। কারণ হচ্ছে আমরা পরবর্তীকালে যখন আমরা এই যে শিটগুলা খোলা হবে, আমরা শিটগুলা খোলার সাথে সাথে যাতে আমরা এই পয়েন্টটা খুঁজে পাই, সেক্ষেত্রে অবশ্যই সার্কুলার বক্স নিচে আপনাকে অবশ্যই কিন্তু পেপার দিয়ে নিতে হবে, না হলে কিন্তু আপনি এই পয়েন্টটা খুঁজে আর পাবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রত্যেকটা পাইপ আটকানোর জন্য আমরা কেবল টাই বা স্টিপ লক যেটাই বলি, এইগুলো কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি। আর অবশ্যই এই যে কেবল টাই, এই মাথাগুলো কেটে নেবেন, এরকমভাবে কেটে নেবেন, না হলে ডালাইয়ের মধ্যে এটা বের হয়ে থাকবে এবং এটা যখন পরবর্তীকালে আপনার পানি লিক হওয়ার সম্ভাবনা থাকে। আমরা এই প্রত্যেকটা জয়েন্টে পাইপ আটকানোর জন্য এখানে কিন্তু আমরা সলভেন্ট সিমেন্ট ইউজ করেছি। আগে কিন্তু এগুলোর মধ্যে কস্টিপ দিয়ে আটকানো হতো, সেক্ষেত্রে অনেক সময় যখন ভাইব্রেট দেয় ছাদে তখন কিন্তু এগুলা খুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি ছিল। তবে এখন এই সলভেন্ট সিমেন্টগুলো দিয়ে যখন আপনারা পাইপ জয়েন্টে ব্যবহার করবেন, প্রত্যেকটা জয়েন্টে যখন আপনারা সলভেন্ট সিমেন্ট ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। তো আপনারা অবশ্যই এই সলভেন্ট সিমেন্ট দিয়ে প্রত্যেকটা জয়েন্টে আপনারা ব্যবহার করবেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা রুম থেকে আলাদা করে পাওয়ার লাইন এসডিবি বক্সে আনার জন্য। কারণ হচ্ছে যদি আপনি সিঙ্গেল পাওয়ার লাইন যদি না আনেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার অতিরিক্ত তার ইলেকট্রিক কেবল আপনাদের ব্যয় হবে। যদি আপনি সিঙ্গেল লাইন এসডিবি বক্সে টানেন, পাইপ যদি স্থাপন করেন, সেক্ষেত্রে আপনার ইলেকট্রিক কেবলও কিন্তু বেঁচে যাবে, ঠিক আছে।
ছাদে ইলেকট্রিক পাইপ স্থাপনের সময় অবশ্যই আরেকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। সাপোর্ট লাইন অথবা অপশনাল একটি আপনাদেরকে লাইন অবশ্যই টেনে রাখতে হবে। যেমন ধরেন এখানে আমরা এই রুম থেকে যখন পাওয়ার লাইনটা আসছে, এটা কিন্তু এই রুমের পাওয়ার লাইন এই পাইপ দিয়ে আসছে, ঠিক আছে? এটা পাইপ দিয়ে এই রুমে আসছে, এসডিবিতে আসছে এই রুম থেকে। সো পাশাপাশি আমরা যদি এই পাইপটা যদি কোনো কারণে ফেটে যায়, ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা ওই পাইপ দিয়ে এসডিবি বক্সে আবার আনতে পারবো। দেখতে পাচ্ছেন ওই পাইপটা কিন্তু ওই দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে আসছে, এসে কিন্তু এই জায়গা থেকে কিন্তু আমরা আবার একটা সাপোর্ট লাইন দিয়েছি, ঠিক আছে? পাশাপাশি এই রুমের লাইনটা আপনি এই পাইপটা দিয়ে আনবেন, ঠিক আছে? এই রুমের লাইনটা আনার জন্য আমরা এই পাইপটা দিয়েছি। যদি এই পাইপটা কোনো কারণে ফেটে যায়, ভেঙে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু এই পাইপটার মাধ্যমে আমরা পাওয়ার লাইনটা নিতে পারবো। আবার সেম সিস্টেম করে এই যে আমরা যদি এই রুমের পাওয়ার লাইনটা এটা দিয়ে টেনেছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এসডিবি বক্সে চলে গেছে। তো সেক্ষেত্রে যদি এই পাইপটা কোনো কারণে ভেঙে যায়, ফেটে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলে এই পাইপটা দিয়ে পাওয়ার লাইনটা নিতে পারবো, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে 5টা রুম, বারান্দা সহ 5টা রুম। এখানে কিন্তু 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5 রুমের 5টা পাওয়ার লাইন। একটা হচ্ছে আপনার এই পাইপটা আমরা এই পাইপটা আমরা কিন্তু যে মিটার লাইন, ঠিক আছে? যে মিটার থেকে যে পাওয়ার লাইনটা আসবে সেটা আমরা এখানে এসডিবি বক্সে দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।